ট্রাম্প পুতিন বৈঠক, আলাস্কার টারমাকে শুরু, ইউক্রেন যুদ্ধের মূল কারণ খুঁজে ফেরার অঙ্গীকার। আলাস্কার শীতল আকাশ, রোদ মাখা টারমাকে নামলেন দুই রাষ্ট্রপ্রধান, হাত মিলিয়ে একে অপরকে সম্ভাষণ করলেন। একজন বললেন, হ্যালো প্রতিবেশী। হ্যাঁ, প্রতিবেশী। পৃথিবীর দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া, যাদের মাঝখানে রয়েছে মাত্র 4 কিলোমিটার জলসীমা। ইতিহাসে তারা যত দূরেই থাকুক, ভূগোল তাদের করে দিয়েছে পাশাপাশি। আর সেই প্রতিবেশীর বন্ধুত্ব ও দ্বন্দ্ব নিয়েই শুক্রবার আলাস্কায় বসেছিল এক নজিরবিহীন বৈঠক। 3 ঘন্টা, হ্যাঁ পুরো 3 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর বৈঠক শেষে যে বার্তা এলো তা শুধু আমেরিকা রাশিয়া নয়, সমগ্র বিশ্ব রাজনীতির জন্য নতুন অধ্যায় রচনা করতে পারে। পুতিনের ঘূর্ণিঝড়ের মতো বাক্য, ইউক্রেন যুদ্ধ থামাতে হলে এর মূল কারণগুলো সমাধান করতে হবে। পুতিনের এই বাক্য যেন পুরো সংবাদ সম্মেলনের কেন্দ্রবিন্দু। কিন্তু সেই মূল কারণ কি, তিনি কোনো বিস্তারিত জানালেন না। রহস্য রয়ে গেল আকাশে ভাসা মেঘের মতো। শুধু জানালেন, স্থায়ী শান্তি চাইলে ইউক্রেনীয় ও ইউরোপীয়দেরও শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। এ যেন এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। যুদ্ধের জন্য শুধু রাশিয়াকে দায়ী করা যাবে না, বরং শেকড়ের দিকে তাকাতে হবে, ইতিহাসের পাতা উল্টাতে হবে। ট্রাম্পকে ধন্যবাদ। কিন্তু যৌথ সংবাদ সম্মেলনে পুতিন ট্রাম্পকে ধন্যবাদ দিলেন, বললেন, শুভকামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে যোগ করলেন, উভয় পক্ষকেই ফলাফলের দিকে মনোযোগী হতে হবে। অর্থাৎ সৌজন্যের ভাষার আড়ালেই লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। আমেরিকার স্বার্থ যেমন আছে, রাশিয়ারও নিজস্ব স্বার্থ আছে। এ যেন দাবার বোর্ড, দুজন খেলোয়াড় হাত মেলালেও পরবর্তী চাল গোপন। অতীতের ছায়া, আলাস্কার ইতিহাসে ফিরে যাওয়া। পুতিন হঠাৎ যেন ইতিহাসের পাঠশালায় নিয়ে গেলেন সবাইকে। বললেন, একসময় আলাস্কা ছিল রাশিয়ার অংশ, 19 শতকে তা বিক্রি হয় যুক্তরাষ্ট্রের কাছে। আজও আলাস্কায় রাশিয়ান অর্থোডক্স চার্চ টিকে আছে। পুতিনের মতে এই ঐতিহ্য দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে সেতুবন্ধ হতে পারে। এ যেন যুদ্ধের ভাষণের ভেতরে লুকিয়ে থাকা অতীতের মমতা। কিন্তু ইতিহাসের সেই বন্ধুত্বকে বর্তমানের রক্তপাত ঢাকতে পারবে? ইউক্রেনের প্রশ্নে দ্বিধা। বক্তৃতায় পুতিন তুলে ধরলেন কেন রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে, তার যুক্তি দেশের স্বার্থ রক্ষা। তবে এই বক্তব্যে নতুন কিছু না থাকলেও আজকের বার্তা ছিল ভিন্ন। মূল কারণ মেটাতে হবে, কিন্তু সেই মূল কারণের চাবিকাঠি কার হাতে, মস্কো না ওয়াশিংটন? আলাস্কার তীব্র হাওয়া বয়ে যাচ্ছিল টারমাকে। দুই মোড়লের চোখে ছিল কূটনীতির রহস্যময় দৃষ্টি। একদিকে শুভেচ্ছা, অপরদিকে হুমকির ইঙ্গিত। একদিকে প্রতিবেশী সুলভ হাসি, অন্যদিকে যুদ্ধের মেঘ। বিশ্বের কোটি মানুষের প্রশ্ন এখন একটাই, এই 3 ঘন্টার বৈঠকে কি শান্তির সেতু গড়ল, নাকি আরো বড় ঝড়ের পূর্বাভাস রেখে গেল? সময়ই দেবে উত্তর। ট্রাম্প পুতিন বৈঠক, শান্তির আলো নাকি নতুন রহস্যের ছায়া? আলাস্কার জমাট হিমেল হাওয়া, বাইরে বরফের আস্তর, ভেতরে রাজনৈতিক দাবার বোর্ড। সেখানে মুখোমুখি বসেছিলেন দুই পরাশক্তির দুই কিংবদন্তি, নাম ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। 3 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর দুজনই এলেন সাংবাদিকদের সামনে। কিন্তু প্রশ্ন নয়, শুধু বার্তা। আর সেই বার্তাই যেন গোটা বিশ্বকে ফেলল ধাঁধার মধ্যে। ট্রাম্প প্রথমেই বললেন, আমার সবসময় পুতিনের সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিলেন, 2016 সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে ঝড় উঠেছিল, সেই তদন্ত সম্পর্কের ওপর ছায়া ফেলেছিল। এক কথায় বন্ধুত্ব ছিল, কিন্তু শত্রুর নজরদারি সেই বন্ধুত্বকে করেছে ক্ষত বিক্ষত। কিন্তু সেই ক্ষত কি আজ সারতে চলেছে, নাকি নতুন কোনো খেলা শুরু হলো? ট্রাম্প জানালেন, বৈঠকে হয়েছে কিছুটা অগ্রগতি এবং উল্লেখযোগ্য সাফল্য। কিন্তু তিনি হঠাৎ থেমে বললেন, চুক্তি হওয়ার আগে কোনো চুক্তি নয়। যেন ইঙ্গিত করলেন যে আলো দেখা যাচ্ছে সেটি হয়তো আসল ভোর নয়, কেবল এক মরীচিকা। পুতিনের বক্তব্য বিশ্বকে চমকে দিল। তিনি বললেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে মূল কারণগুলো দূর করতে হবে। কিন্তু কোন কারণ? ন্যাটোর সম্প্রসারণ নাকি কিয়েভের জেদ? উত্তর আসেনি, থেকে গেল ধোঁয়াশা। ট্রাম্প সংবাদ সম্মেলনে জানালেন, তিনি এখনই ফোন করবেন ন্যাটোতে, ফোন করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে। কিন্তু তার মুখ থেকে বেরিয়ে এলো এমন একটি লাইন যা মুহূর্তেই আগুন ধরালো কূটনৈতিক মহলে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ইউক্রেনেরই নিতে হবে। এমন কথার মানে কি? আমেরিকা কি এখন বলছে তারা চাপ দেবে না, বরং ইউক্রেনকে রাজি হতে হবে? তাহলে কি কিয়েভের স্বাধীনতার পথে ছায়া পড়ছে? শান্তি আসবে, তবে তার বিনিময়ে হারাতে হবে সার্বভৌমত্ব? ট্রাম্পের কণ্ঠে ছিল কার্যকারিতার স্বর। আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল, কিন্তু
কিন্তু একই সঙ্গে তিনি স্বীকারও করলেন কিছু বড় অমীমাংসিত ইস্যু এখনো রয়ে গেছে। এ যেন দাবার বোর্ডে ঘুঁটি সাজানো আছে, কিন্তু শেষ চাল এখনো হয়নি। যৌথ সংবাদ সম্মেলনের দৃশ্যও ছিল অদ্ভুত। পুতিন প্রায় ৮ মিনিট ধরে কথা বললেন, আর ট্রাম্প, যিনি সাধারণত ঘন্টার পর ঘন্টা ধরে নিজের সাফল্য গিয়ে যান, আজ মাত্র ৪ মিনিটেই শেষ করলেন। ৪ মিনিট, যেন তিনি ইচ্ছে করেই রেখে গেলেন অসমাপ্তির রহস্য। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বললেন, আমি এখন কিছু ফোন কল শুরু করব। ন্যাটো, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জানাবো কি হয়েছে। কিন্তু তিনি নাম নিলেন শুধু মার্কো রুবিও আর স্টিভ উইটকফের মতো কূটনৈতিক সৈনিকদের। বিশ্ব ভাবছে, আসল কাহিনী কি তবে এই ফোন কলের ভেতরেই লুকিয়ে আছে? সমাপ্তি। আলাস্কার ঠান্ডা রাত শেষে যখন সূর্য উঠবে, তখন হয়তো ইউক্রেনের আকাশে নতুন রং দেখা যাবে, কিন্তু সেই রং শান্তির নাকি আত্মসমর্পণের এখনো কেউ জানে না। আজকের বৈঠক একদিকে দিল আশার আলো, অন্যদিকে ফেলল শঙ্কার ছায়া। শান্তির পথে কিছুটা অগ্রগতি হয়েছে বটে, কিন্তু ইউক্রেনের স্বাধীনতা বিসর্জন দিয়ে কোনো শান্তি কি সত্যিই শান্তি হতে পারে? ট্রাম্প পুতিন বৈঠকের পর একটাই প্রশ্ন বাতাসে ভাসছে, এটা কি নতুন শান্তির গল্পের শুরু, নাকি কেবল আরেকটি রহস্যময় অধ্যায়ের প্রথম পাতা? আলাস্কার বরফে ঢাকা প্রান্তরে যেন ইতিহাস থমকে দাঁড়ালো। মুখোমুখি বসেছিলেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন। ৩ ঘন্টা দীর্ঘ বৈঠকের শেষে বিশ্ব জানতে চাইল, ইউক্রেন যুদ্ধ থামল কি? উত্তর এলো কুয়াশাচ্ছন্ন। চূড়ান্ত সমাধান হয়নি, তবুও আলো জ্বলে রইল আশার। ট্রাম্প বললেন, ভালো অগ্রগতি হয়েছে। পুতিন বললেন, বৈঠক গঠনমূলক, কিন্তু যুদ্ধ থামাতে চাইলে আগে সংঘাতের মূল কারণ মুছে ফেলতে হবে, এমন ইঙ্গিতও দিলেন রুশ প্রেসিডেন্ট। মার্কিন ভূখণ্ডের বাইরের বৃহত্তম সামরিক ঘাঁটি জয়েন্ট বেস এলমেন্ডলফ রিচার্ডসন, ৬৪,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত সেই ঘাঁটি হয়ে উঠল ভূ রাজনীতির মঞ্চ। রেড কার্পেটে পুতিনকে স্বাগত জানালেন ট্রাম্প, করতালিতে ফেটে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট। দুই নেতা যখন একই গাড়িতে উঠলেন, তখন ইউক্রেনের মানুষের চোখে ভেসে উঠল হতাশার ছায়া। বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল যুদ্ধবিরতির শর্ত। শোনা যাচ্ছিল ভূমি বিনিময় হতে পারে এক সমাধান, কিন্তু শুক্রবারের আলোচনায় সেই জট হলো না, বরং স্পষ্ট হলো শান্তির আসল রূপরেখা তৈরি হবে দ্বিতীয় বৈঠকে, আর সেই বৈঠক হতে পারে মস্কো। ট্রাম্প আগেই জানিয়েছিলেন, এক বৈঠকে সমাধান আসবে না, আসল গুরুত্বপূর্ণ বৈঠক সামনে। পুতিন যোগ করলেন, শান্তি প্রক্রিয়ায় ইউক্রেন বা রাশিয়ার সাধারণ মানুষ কোনো বাধা হবে না। এই বৈঠকের আগে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ছিলেন বার্লিনে। জার্মান চ্যান্সেলর মার্জ, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ইউরোপীয় কাউন্সিল প্রধান কোস্টা সহ শীর্ষ ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেছিলেন তিনি। সেখান থেকে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন ট্রাম্পের সঙ্গে। পরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 10-এ 10 দেব সেই বৈঠককে। কিন্তু মঞ্চ যখন আলাস্কার দৃশ্যপটে, তখন একেবারেই ভিন্ন চিত্র। এখানে হাসি আছে, করমর্দন আছে, সম্পর্ক মজবুত করার অঙ্গীকার আছে, কিন্তু যুদ্ধ থামানোর চাবিকাঠি এখনো খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি যুদ্ধ থামাবো। সেই প্রতিশ্রুতির ভার নিয়েই পুতিনের সামনে হাজির হলেন তিনি। অপরদিকে পুতিনের লক্ষ্য ভিন্ন, ইউক্রেনের উপর রাশিয়ার প্রভাব বজায় রাখা, তবে একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা। ৩ ঘন্টার আলোচনার পরও উত্তরহীন রইল সবচেয়ে বড় প্রশ্ন, কবে থামবে যুদ্ধ? তবুও দুজনের কথায় ফুটে উঠল আশা। ট্রাম্প বললেন, আজকের বৈঠক থেকে এগোনোর সুযোগ তৈরি হয়েছে। পুতিন বললেন, আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক সুদৃঢ় করবে। একদিকে করমর্দনের দৃশ্য, অন্যদিকে ইউক্রেনের ধ্বংসস্তূপ। একদিকে সমাধানের প্রতিশ্রুতি, অন্যদিকে যুদ্ধের অনিশ্চয়তা। আলাস্কার আকাশে ভেসে রইল এক অদ্ভুত দ্বন্দ্ব। শান্তির প্রহর গোনা শুরু হয়েছে, নাকি আবারও অনন্ত অপেক্ষা? বৈরুতের আকাশে যেন ঝড়ের গর্জন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ঘোষণা করলেন, প্রতিরোধ অস্ত্র ফেলে দেবে না যতদিন দখলদারিত্ব থাকবে। ৫ আগস্টের পর থেকে লেবাননের রাজনীতিতে আগুন জ্বলছে। সেদিন প্রধানমন্ত্রী নোয়াফ সালাম মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন, ২০২৫ সালের শেষ নাগাদ সেনাবাহিনীর হাতে সব অস্ত্র কেন্দ্রীভূত করতে হবে। সরকার বলছে এটি কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিশালী করার পরিকল্পনা, কিন্তু কাসেমের চোখে এ এক মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র, যা লেবাননের মাটিকে দুর্বল করে দেবে শত্রুর কামানের সামনে।
তিনি বালবেকের মঞ্চ থেকে ছুড়ে দিলেন তীরের মতো বাক্য, আপনারা যদি অসহায় হন আমাদের লাগবে না আপনাদের সাহায্য, আমরা নিজেরাই শত্রুর মুখোমুখি হব। তার কণ্ঠে ছিল কারবালার প্রতিধ্বনি। যেমন ইমাম হুসেন ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনই হিজবুল্লাহ দাঁড়াবে আধুনিক যুগের ইয়াজিদ, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। কাশেম সতর্ক করলেন, সরকারের এই সিদ্ধান্ত মানে প্রতিরোধ যোদ্ধাদের হত্যা সহজ করে দেয়া, তাদের পরিবারকে গৃহহীন করে তোলা, লেবাননকে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। দেশকে ইসরায়েলি আগ্রাসনের হাতে বা আমেরিকার লোভের মুখে তুলে দিও না। তার গর্জন যেন ছড়িয়ে পড়ল পাহাড় থেকে উপকূল পর্যন্ত। 2006 সালের জুলাই যুদ্ধের স্মৃতি ফিরে এলো তার কথায়। যেদিন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়েছিল, তাদের যুদ্ধযন্ত্র থামিয়ে দিয়েছিল এবং 17 বছর ধরে তাদের নতুন আগ্রাসনের সাহস কেড়ে নিয়েছিল। ওই বিজয় আমাদের দেখিয়েছে ইচ্ছা শক্তি বন্দুকের চেয়েও শক্তিশালী। শেখ কাশেম সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু সতর্ক করলেন, সেনাবাহিনীকে অভ্যন্তরীণ সংঘাতে টেনে আনো না, তাদের সম্মান রক্ষা করো। এ দৃশ্য যেন সিনেমার শেষ দৃশ্যের আগে জমে ওঠে উত্তেজনা। বাইরে ইসরায়েলি ড্রোনের গুঞ্জন, ভেতরে লেবাননের রাজনৈতিক দোলাচল। কাশেমের কণ্ঠ যেন ঢাকের মতো বাজল, যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয় আমরা প্রস্তুত, কারবালার মতো লড়ব, জয় আমাদের হবেই। তিনি ফিলিস্তিনের কথা ভুললেন না, ফিলিস্তিন আমাদের দিশারি, গণহত্যা তাদের থামাতে পারবে না, যারা মাটি, রক্ত ও স্বপ্নের মালিক তাদের বিজয় অনিবার্য। শেষে বৈরুতের বাতাসে প্রতিধ্বনিত হলো তার ঘোষণা, প্রতিরোধের বৈধতা আমরা নিয়েছি শহীদদের রক্ত থেকে, আপনাদের অনুমতি থেকে নয়। লেবানন যেন এক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে, এক পথে রাষ্ট্রের আদেশ, অন্য পথে প্রতিরোধের শপথ। কোন পথে যাবে জাতি? এই প্রশ্নের উত্তর মিশে আছে হিজবুল্লাহর দৃঢ় কণ্ঠে, অস্ত্র নামবে না, মাথাও নত হবে না। নাইম কাশেম ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাদের অর্থ, অস্ত্র, রাজনৈতিক অবস্থান এবং শহীদদের সাহায্য করেছে। শেখ কাশেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেছেন, লেবানন টিকে থাকবে যদি আমরা একত্রিত থাকি, না হলে সব হারাবে, সবই আপনার দায়িত্ব হবে। নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ, পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না, আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা, নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তি রক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে, যদি থামানো না যায় আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে এক নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকে অস্ত্র বানাতে চাইছে, কিন্তু ইরান বলছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও। তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর একমেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগাস্টের শেষ সীমা যত কাছে আসছে তত বাড়ছে চাপ। পশ্চিমা ত্রয়ী মনে করছে তারা শেষ জেত দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি।
আর শেষ চাল সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের? ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক নতুন গর্জন উঠেছে। যুদ্ধ আর সংঘাতের আগুনে জর্জরিত ইরান আজ যেন আরও অদম্য, আরও অপ্রতিরোধ্য। ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে তেহরান তৈরি করেছে এমন এক ঢাল যা শুধু রক্ষার নয়, আক্রমণের জন্যও প্রস্তুত। আর সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল রত্ন রাস্তাখিজ মিসাইল। গত জুনে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে গোটা বিশ্ব দেখেছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। সেই যুদ্ধে বহু ক্ষয়ক্ষতি হলেও অস্ত্র ভাণ্ডার অক্ষত রাখে ইরান। এবার তেহরান দেখালো তাদের নতুন ভয়ঙ্কর হাতিয়ার, দৈর্ঘ্যে 14 মিটার, ওজনে 27 টন। রাস্তাখিজ কেবল একটি মিসাইল নয়, এটি যেন ইরানের প্রতিশোধের প্রতীক। কিন্তু এর ভয়ঙ্করতম ক্ষমতা, পারমাণবিক আঘাত চালানোর সক্ষমতা তো আছেই, সঙ্গে আছে ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি। একবার সক্রিয় হলে 80 বর্গ কিলোমিটার জুড়ে বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমান প্রতিরক্ষা সবকিছু মুহূর্তে অচল। শত্রুপক্ষ কিছু বোঝার আগেই তাদের চোখের সামনে অন্ধকার নামে, আর ইরানের বজ্রাঘাত বুক বিদীর্ণ করে দেয়। তেহরানের এই উন্মোচন শুধুই সামরিক প্রদর্শনী নয়, বরং সরাসরি এক বার্তা, আমরা প্রস্তুত, আবার আসতে চাইলে আসো, কিন্তু ফলভোগের জন্য প্রস্তুত থাকো। ইসরায়েল জানে জুনের যুদ্ধের মতো অভিযান আবার চালাতে হলে ভরসা রাখতে হবে গোয়েন্দা তথ্যের উপর। কিন্তু ইরান এবার আরও কঠোর নজরদারি চালাচ্ছে। ভুল তথ্য, ফাঁদে ফেলার কৌশল আর অদৃশ্য প্রতিরক্ষা সবকিছুই এখন তেহরানের খেলায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান হারিয়েছে বহু সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী, কিন্তু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত, এমনকি কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনও ব্যবহারও করা হয়নি। এবার শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধ ইরানের নতুন নীতি। রাস্তাখিজের মাধ্যমে তেহরান প্রমাণ করেছে তারা চাইলে শত্রুপক্ষের মাটিতেই আগুন জ্বালাতে পারে। এটি আর স্রেফ যুদ্ধের প্রস্তুতি নয়, এটি আসন্ন সংঘাতের আগাম ট্রেলার। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বেড়েছে বহুগুণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বিস্ফোরণের গন্ধ আরও ঘন। ইরানের নতুন মিসাইল ও কঠোর পারমাণবিক অবস্থান ইসরায়েলকে আবারও আমেরিকার কাঁধে ভর দিয়ে যুদ্ধক্ষেত্রে টেনে আনতে পারে। তবুও ইরান থামবে না, কারণ তাদের ইতিহাস শেখায় যে জাতি একবার মাথা নত করে সে জাতি চিরদিনের জন্য হারিয়ে যায়। আর ইরান, তারা মাথা নোয়াবে না। রাস্তাখিজ শুধু একটি অস্ত্র নয়, এটি এক অদম্য প্রতিজ্ঞা যা তেহরানের আকাশে ধ্বনিত হয়, আমরা অটল, আমরা অপ্রতিরোধ্য।